আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান, আল্লাহ আমাদেরকে আপনার উপর রাজি করে দেন, আল্লাহ আমাদেরকে ইখলাস ওয়ালা নিয়ত নসিব করে দেন। বিশ্ব ইজতেমার প্রথম দুদিন শেষে জুবায়েরপন্থীদের আখেরি মোনাজাত। বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। সন্ধ্যায় মাঠ বুঝিয়ে দেওয়া হবে সাদপন্থীদের। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিসির পক্ষ থেকে রোহিঙ্গা নির্যাতনের তথ্য সংগ্রহে প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস। যুদ্ধাপরাধের বিচার এড়াতে দল বিলুপ্ত করে রাজনীতিতে ফেরার চিন্তা জামায়াতের। কোনো কৌশলই ফলপ্রসূ হবে না বলছেন আইনজীবীরা। বঙ্গোপসাগরের চ্যানেলে ডুবোচর থাকায় ঝুঁকি নিয়ে চলছে জাহাজ। দুর্ঘটনা এড়াতে বিকল্প রুট খুঁজছে বিআইডব্লিউটিএ। এবং চলে গেলেন সোনালী কাবিনের কবি আল মাহমুদ। শ্রদ্ধা নিবেদনে নেওয়া হয়েছে বাংলা একাডেমিতে বাদ জোহর বাইতুল মোকাররমে প্রথম জানাজা। টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম দুদিন। ভোর রাত থেকেই ইজতেমা ময়দানে সমবেত হতে থাকেন বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা। সকাল 10:30টার পরে শুরু হয় আখেরি মোনাজাত। ইজতেমা ময়দান সহ আশেপাশের এলাকা ও সড়কে, ভবনের ছাদে, খোলা আকাশের নিচে যেখানে পেরেছেন অংশ নিয়েছেন মোনাজাতে। মহান সৃষ্টিকর্তার কাছে বিপদ থেকে মুক্তি এবং শান্তি ও সমৃদ্ধির কামনা করেছেন। আমিন আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। আল্লাহর দরবারে একসঙ্গে উঠেছে লাখো হাত, অশ্রুধারায় ভাষাহীন আকুতি। 160 একরের ময়দান ছাড়িয়ে এয়ারপোর্ট রোড, আব্দুল্লাহপুর, উত্তরা, টঙ্গী স্টেশন রোড সহ আশপাশের সব এলাকায় যেখানে পেরেছেন অংশ নিয়েছেন আখেরি মোনাজাতে। পাপমোচনের প্রার্থনার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের কল্যাণ কামনা করেছেন। 54তম বিশ্ব ইজতেমার প্রথম আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের আগ থেকেই ঢাকা ও ঢাকার বাইরের মুসল্লিদের ঢল নামে। বাংলায় মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জোবায়ের। ইসলামের জন্য, আল্লাহর জন্য সবকিছু বাদ দিয়ে সকালে এখানে আসছে, অনেক কষ্ট করে আসছে। আমি নিজেও চাঁদের উপর করে আসছি, আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম, এখানে দোয়া করলাম। আমরা চাই এইভাবে সকলে মিলেমিশে সবগুলো হোক এবং প্রতি বছর যেন এইভাবে সকলে মিলেমিশে স্বতঃস্ফূর্তভাবে যেন সকলে আসে, একমাত্র আল্লাহ এবং রসুলের জন্য আসে এবং জান্নাত লাভ করতে পারি। এর জন্য আমরা এখানে আসছি, কষ্ট করে আসলাম এবং খুব সুন্দর এবং আনন্দ পাইছি। দোয়া মোনাজাতের ভিতর এই 3 দিন খুব শান্তিতে ছিলাম। এত শান্তি আর পৃথিবী কোথাও খুঁজে পাই নাই। দেশের মানুষ যেন ভালো থাকে, দেশ যেন আরো সামনে ভালো করে চলতে পারে, দেশের জনগণ যেন ভালো করে থাকতে পারে, দেশ যেন ভালো চলে। এইটাই আল্লাহ পাকের কাছে চাওয়া। আল্লাহর কাছে অনেক কিছু চাইছি, যাতে মুসলমানেরা ভালো করে চলতে পারে, আরো বিভিন্ন ধরনের এগুলোর জন্য আমরা দেশের জন্য অনেক দোয়া করছি। একদিন বাড়িয়ে টানা 4 দিন হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। মুরব্বীদের সিদ্ধান্ত অনুযায়ী সাদপন্থীরা কাল থেকে 2 দিন ইজতেমা পালন করবেন। আর সোমবার দ্বিতীয় দফায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার কার্যক্রম। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল এবং টঙ্গী রেল স্টেশনে আছেন তোহা খান তামিম। সেখানকার অবস্থা জানতে প্রথমেই যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, শফিক, এইমাত্র এখন থেকে আরও প্রায় আধা ঘন্টার আরও বেশি আগে, অর্থাৎ 11:11টার দিকে আপনার আখেরি মোনাজাত শেষ হয়েছে। মোনাজাতে লাখো মুসল্লি অংশ নিয়েছেন। বিশ্ব মুসলিম উম্মার শান্তি এবং কল্যাণ কামনা করা হয়েছে মোনাজাতে। এবং আমরা যেটি দেখেছি গতবারের মতো এবারও মোনাজাতটি পরিচালিত হয়েছে বাংলায়। এবং যেখানে পেরেছেন, যেখানে জায়গা নিতে পেরেছেন সেখানে বসেই আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, অতীতের পাপ থেকে মুক্তি চেয়েছেন, সামনের দিনগুলোতে যেন তারা ভালোভাবে চলতে পারেন সেই প্রত্যাশা আল্লাহর কাছে তারা করেছেন। এবং আপনি জানেন যে আজকে যে পর্বটি শেষ হলো, এরপরে কিন্তু মাওলানা সায়েদের যারা অনুসারী আছেন তারা আগামীকাল থেকে দ্বিতীয় পর্বে অংশ নেবেন। এবং আজকে এই পর্বে যেসব মুসল্লিরা অংশ নিয়েছিলেন তারা আজকের মধ্যে ময়দান খালি করে দেবেন, এমনটাই চুক্তি ছিল। তো আমরা যেটি এখানে এই অংশের যারা আছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে যে আজকের মধ্যেই তারা ইজতেমা ময়দান খালি করে দিবেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি নির্দেশনা সেটি হচ্ছে আজকে রাত 12টার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই যে ইজতেমা ময়দানটি সেটি তারা তাদের জিম্মায় নেবেন, তারা বুঝে নেবেন। এরপরে আগামীকালকে ফজরের নামাজের
আগে থেকেই কিংবা ফজর নামাজের সময় থেকে হচ্ছে দ্বিতীয় পর্বের অর্থাৎ মাওলানা সাদের অনুসারীরা যারা আছেন তারা ইজতেমা ময়দানে প্রবেশ করবেন এবং তাদের যে ইজতেমার কার্যক্রম আমবায়ানের মধ্য দিয়ে আগামীকাল ফজর নামাজের পর আমবায়ানের মধ্য দিয়ে তারা তাদের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু করবেন। আর আপনি জানেন যে এইখানে যখন ইজতেমা অনুষ্ঠিত হয়, ইজতেমার পর আমরা অন্যান্যবার যেটি দেখতাম যে আখেরি মোনাজাতের পর তাবলিগ জামায়াতের যে কর্মীরা আছেন তারা তাবলিগের চিল্লা নিয়ে দেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা বেরিয়ে যান। তো আমরা অন্যান্য সময় দেখতাম যে যেদিন আখেরি মোনাজাত শেষ হয় তার পরের দিন পর্যন্ত এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে মুসল্লিরা যান। তো এবার এখানে যারা মাওলানা জুবায়েরের পন্থীরা আছেন, মুরব্বীরা আছেন, তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি গতকালকেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে তাবলিগের চিল্লা নিয়ে যে জামাতগুলো বের হবে তারা কে কোন জায়গায় যাবেন, তারা আজকে থেকেই তারা যাত্রা শুরু করবেন এবং আজকে রাতের মধ্যে অর্থাৎ রাত 12টার আগেই যে নির্দিষ্ট সময় তার আগেই তারা ইজতেমা ময়দান খালি করে দিবেন সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। আর এখন যারা শুধুমাত্র আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য এসেছিলেন তারা এরই মধ্যে বাড়ির পথে চলে গেছেন। আর মূল ময়দানে যারা ছিলেন তারাও আমরা দেখছি যে ইজতেমা ময়দান সারতে শুরু করেছেন। তো আপনি জানেন যে টঙ্গী ইজতেমা ময়দানের অপর প্রান্তে অর্থাৎ টঙ্গী স্টেশন রোড এলাকায় আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। সেখানকার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। তামিম। রুবেল, আপনাকে ধন্যবাদ। ঠিক কিছুক্ষণ আগেই 54তম আখেরি মোনাজাত, 54তম ইজতেমার যে আখেরি মোনাজাত হলো প্রথম পর্বে, সেই আখেরি মোনাজাত শেষ করে এখন কিন্তু মুসল্লিরা তাদের যে নিজ নিজে গন্তব্য সেই গন্তব্যের পথে তারা পাড়ি জমাচ্ছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি স্টেশনের ঠিক প্ল্যাটফর্মের পাশেই। আপনাকে আমি কিছু বলে রাখি, সেটি হচ্ছে যে এখন যারা জামাতবদ্ধভাবে বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছিলেন, গ্রামগঞ্জ থেকে এসেছিলেন, বিভিন্ন জামাতের সাথে মুরব্বীদের সাথে যারা এসেছিলেন তারা আসলে মূলত জোটগতভাবে এখানে যে স্টেশন আছে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই ট্রেনে চড়ে আসলে তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে তারা আসলে চলে যাচ্ছেন। একটু বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কিন্তু এই যে ইজতেমার ঘর ফেরত যে মুসল্লি, সেই ঘর ফেরত মুসল্লিদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য কিন্তু যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করা হয়েছে। অর্থাৎ এই যে মুসল্লিদের যাতায়াতের জন্য 123টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি 400টি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিশেষ লঞ্চ এবং বিশেষ যে লঞ্চ সেই লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে ঘর ফেরত যে ঘরমুখ যে মানুষ অর্থাৎ মুসল্লিগণ, সেই মুসল্লিগণ ঘরে ফেরা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের প্রশ্ন করেছিলাম যে এই যে আখেরি মোনাজাত শেষ করে তারা যে যাচ্ছেন তাদের যে কষ্টটা, আসলে তারা বলছেন যে না, এই যে কষ্ট হচ্ছে তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আসলে তাদেরকে কোনো কষ্ট মনে হচ্ছে না। বিশেষ করে আল্লাহ এবং তার রাসূলের যে দিনের দাওয়াত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে পথ, সেই পথে থাকার কারণে তাদের যে শান্তি, সেই শান্তি তারা আসলে মনের ভিতরে অনুভব করছেন। তারা বলছেন যে আমরা আমাদের এই যে কষ্ট, এই দুনিয়াবী কষ্ট আসলে কষ্ট মনে হচ্ছে না, আখেরাতে যে আমাদের যে পাওয়া, সেই পাওয়ার জন্যই আমাদের কষ্টটা কষ্ট মনে হচ্ছে না। সেটাকে আসলে আখেরাতের পাওয়াটাকে আসলে মূল পাওয়া হিসাবে তারা ধরছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখন আসলে মুসল্লিরা যে যার পথে বাসায় চলে যাচ্ছেন এবং তাদের যে ছোট ছোট জামাত রয়েছে সেই জামাতবদ্ধভাবে তারা চলে যাচ্ছেন এবং এখান থেকে যে শিক্ষা তারা গ্রহণ করেছেন সেই শিক্ষার জন্যই তারা আসলে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তারা আসলে এখানকে ত্যাগ করছেন। তো এই ছিল টঙ্গী রেল স্টেশন থেকে আমার হাতে সব শেষ। টঙ্গী রেল স্টেশন থেকে ইজতেমা শেষে বাড়ি ফেরত মুসল্লিদের খবর জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। তার আগে ইজতেমা ময়দানের থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাপতি মণ্ডলীর বৈঠক শেষে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিহত হয়েছে, এ ধরনের ঘটনায় যে তারা জাতি হিসাবে 130 কোটি মানুষের দেশ, সবাই এক ভয়েসে কথা বলছে এবং এই মুহূর্তে তারা অল পার্টি মিটিং করছে। জাতীয় ট্র্যাজেডি, জাতীয় ইস্যুতে এই যে বসে যাওয়া সবাই একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধী বারবার মিডিয়া আসে এবং তারা
গ্রিফ এবং অ্যাঙ্গারে সেম বয়সে কথা বলছে। আমি শুধু ভাবছিলাম যে এই স্পিরিট এবং ইমোশনটা আমাদের মধ্যে নেই কেন? হোলি আর্টিজানের পর আমরা তো এক বয়সে কথা বলতে পারিনি। সোলাকিয়ার ঘটনার পরও আমরা এক বয়সে কথা বলতে পারিনি, এবং যেখানে অপোজিশনের লিডার বলে যে we won't be divided even for a second, আমরা ইন্ডিয়াকে বিভক্ত করার জন্য টেরর অ্যাটাক, কাজে আমরা ডিভাইডেড নয়, আমরা ঐক্যবদ্ধ। এরকম সুরে, এরকম স্পিরিটে, এরকম বয়সে আমাদের দেশে আমরা কেন কথা বলতে পারি না? এই প্রশ্নটা আমার মনের মধ্যে যাচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাপতি মণ্ডলীর বৈঠক শেষে বক্তব্য রাখছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিচার এড়াতে নতুন কৌশলে জামাত, বিলুপ্ত হয়ে নতুন নামে রাজনীতিতে ফিরতে চায় যুদ্ধাপরাধী দলটি, যদিও বিষয়টি অস্বীকার করেছে দলের একজন নেতা। আইন বিশেষজ্ঞরা বলছেন, জামায়াত খোলস পাল্টানোর চেষ্টা করলেও বিচারের মুখোমুখি তাদের হতেই হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জামাতকে রাজনৈতিক, সামাজিকভাবে বয়কটের পরামর্শ তাদের। আফজাল হোসেনের রিপোর্ট। স্বাধীনতা বিরোধী দল জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই দাবি ওঠে জামায়াতকেও বিচারের মুখোমুখি করার, কিন্তু তদন্ত শেষ হলেও আইনি জটিলতায় আটকে আছে এ বিচার। সরকার যখন জামায়াতের বিচারে আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে, ঠিক তখনই বিচার এড়াতে দল হিসেবে জামায়াত নিজেদের বিলুপ্ত করার গুঞ্জন চলছে। জাতীয় নির্বাচনে অংশ নিতে বিলুপ্ত করার আলোচনা স্থিমিত হলেও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাকের পদত্যাগের পর আবার আলোচনা শুরু হয়েছে। দলটির বেশ কয়েকজন নেতা স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, যদিও বিষয়টি টেলিফোনে অস্বীকার করেছেন জামায়াতের এক নেতা। না, এই জাতীয় কোনো বক্তব্য তো জামাতের কোথাও বলা হয় না, এগুলি পত্র পত্রিকার রিপোর্ট আসছে, মানে এটা আসলে সত্য নয়, তাই তো? না। সাবেক আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের মতে, নাম পরিবর্তন বা বিলুপ্ত যাই করা হোক না কেন, মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে তাদের বিচারে কোনো বাধা থাকবে না। দল যদি বিলুপ্ত হয়ে যায়, তারপরেও সেই দলের বিচার হতে পারে যে সেই দল কি কি কাজ করেছে, যে সমস্ত কুকীর্তিগুলোর সাথে তারা জড়িত ছিল, এগুলো তো দেশবাসী জানার অধিকার আছে। বিচার হলে এই জিনিসগুলো বিস্তারিত হবে। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারা একটা নতুন দল করলো, অথচ দলের উদ্দেশ্য হলো সেই উদ্দেশ্য পূরণ করবে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। প্রসিকিউটর রানা দাশগুপ্ত মনে করেন, বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে বয়কট করতে হবে জামায়াতকে। ৭১-এর যে ফ্যাসিস্ট অর্গানাইজেশন এর যে কাঠামোটা ছিল এবং যে কনসেপ্টটা কাজ করেছে, সেটা নিয়েই স্বাধীন বাংলাদেশে তারা তাদের ভূমিকাটি পালন করে চলেছে। অতএব সেখান থেকে যদি বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশটা যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে রাজনীতি, সমাজ, প্রশাসন সর্বক্ষেত্র থেকেই তাদেরকে আইসোলেটেড করতে হবে। বাংলাদেশে ১৯৭২ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল জামায়াত। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর আবার রাজনীতির সুযোগ পায় তারা। তাই আইন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাহী আদেশে জামায়াত নিষিদ্ধ না করে জামায়াতকে বিচারের মুখোমুখি করলেই চিরতরে নিষিদ্ধ হবে দলটি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলেন ১০২ জন ইয়াবা ব্যবসায়ী। ঠাকুরগাঁওয়ে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় আবারও মামলা নিতে পুলিশ অনীহা জানিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা জানান, নিহতদের স্বজন এবং এলাকাবাসীর পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত বিজিবি সদস্যদের বিচার চেয়ে অভিযোগপত্র নিয়ে হরিপুর থানায় যান।
কিন্তু পুলিশ অভিযোগপত্র গ্রহণ করেননি। এদিকে ভুক্তভোগীদের অভিযোগপত্র গ্রহণ না করে উল্টো তাদের বিরুদ্ধে বিজিবির মামলায় বাসা বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন পুরুষরা। এতে চরম আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। তবে পুলিশ বলছে এলাকাবাসীর পক্ষ থেকে কোনো অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। এদিকে ঘটনা তদন্তে আজ বিকেলে বহরমপুরে যাবার কথা রয়েছে জেলা প্রশাসনে গঠিত তদন্ত কমিটির সদস্যরা। গরু চোরাচালানের অভিযোগে গত মঙ্গলবার বহরমপুর গ্রামবাসীর গরু জব্দ করার সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে বিজিবির সংঘর্ষ হয়। এ সময় বিজিবির এলোপাতারি গুলিতে ৩ জন নিহত হন। কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছেন ১০২ জন ইয়াবা ব্যবসায়ী। এই মুহূর্তে সেই খবর জানাতে টেকনাফ পাইলক উচ্চ বিদ্যালয় মাঠে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, আপনারা নিজেই আজকে লক্ষ্য করলেন কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ১০২ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০টি অস্ত্র এবং ৩০ কেজির মতো ইয়াবা। আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে কিছুক্ষণ আগে এই ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। এই ইয়াবা ব্যবসায়ী যারা ১০০ জন তালিকায় ১০২ জন যে তালিকাভুক্ত হয়েছেন, ১০২ জন তালিকাভুক্তের মধ্যে রয়েছেন ২৪ জন গডফাদার এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ পর তাদেরকে বরণ করে নিয়েছেন। বরণ করার পর এখানে প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। এরকম তারা অন্তত প্রায় ৫০০ জন সেটা তালিকা তৈরি করা হয়েছিল। সর্বশেষ পর্যায়ে ১০২ জন তারা আত্মসমর্পণ করতে সম্মত হয়েছেন। তাদের কাছে যেসব অস্ত্র এবং উদ্ধার করা হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো। তাদেরকে যেটা বলা হয়েছে পক্ষ থেকে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে, আত্মসমর্পণকৃত ১০২ জনের বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা করা হবে এবং এই মাদক আইনে তার আইনগত সহায়তা পাবে সরকারের পক্ষ থেকে এমন আশ্বস্ত করা হয়েছে। সেই মাদক ব্যবসায়ীদেরকে আত্মসমর্পণ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে এবং ফুল দিয়ে বরণ করার পর তাদেরকে এনে এখানে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অস্ত্রগুলি যে সাজানো রাখা হয়েছে এবং যারা আত্মসমর্পণ করেছেন যে ইয়াবা ব্যবসায়ী ১০২ জন, তার মধ্যে ২৪ জন গডফাদার রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তাদের বিরুদ্ধে যেসব মামলাগুলো রয়েছে সেই মামলাগুলি পরবর্তী কি হবে তা কিন্তু এখন সিদ্ধান্ত না হলো। আজকে যে মাদকের মামলাটা হবে বা অস্ত্রের মামলাটা হবে সেই বিষয়ে আইনগত সহায়তা দেওয়া হবে, এই বিষয়টি কিন্তু এখানে নিশ্চিত দেওয়া হয়েছে। আপনারা জানেন যে কক্সবাজারের টেকনাফে কিন্তু বেশি বিপুল পরিমাণ মাদক ব্যবসায়ী রয়েছে। সেই মাদক ব্যবসায়ীদেরকে যে মাদক প্রতিরোধের জন্য যেমন কঠোর অবস্থান নেওয়া হয়েছিল, তার একটি অংশ ছিল আজকের এই আত্মসমর্পণ। সেই আত্মসমর্পণ এখন পর্যন্ত ২৪ জন গডফাদার এবং মোট ১০২ জন আত্মসমর্পণ করেছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০ কেজি ইয়াবা এবং ৩০টি অস্ত্র। এবং বন্ধে বলা চলে সেই মাদক সেই আরও যারা হয়তো আগামীতে এরকম আত্মসমর্পণ হবে না হয়তো বা, এবং তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এমনটি জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল কক্সবাজারের টেকনাফে যে ১০২ জন মাদক ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন তার সর্বশেষ। বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে এখন জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয়েছে প্রয়াত কবি আল মাহমুদের মরদেহ। বাদ জোহর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফনের অনুমতি না পেলে ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজ গ্রামে দাফন করা হবে বলে জানিয়েছেন কবির বড় ছেলে মীর শরীফ মাহমুদ। শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মাহমুদ। গত ৯ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকার ঈদগাহ ময়দানে জানাজার জন্য তো এখন জানতে পারলাম যে সেখানে পারমিশন নেওয়া লাগে, কার কাছ থেকে পারমিশন নেব কিছু বুঝতে পারতেছি না। আর দ্বিতীয় অপশন ছিল যে বাইতুল মোকাররমে জোহরের নামাজের পরে জানাজা। এখন আমরা ওই সিদ্ধান্তেই আসছি যে বাইতুল মোকাররমে জোহরের পরে জানাজা। আর শহীদ মিনারে নেওয়ার মতো সময় তো এখন আর নাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান, আল্লাহ আমাদেরকে আপনার উপর রাজি করে দেন, আল্লাহ আমাদেরকে ইখলাস ওয়ালা নিয়ত নসিব করে দেন। বিশ্ব ইজতেমার প্রথম দুদিন শেষে জুবায়েরপন্থীদের আখেরি মোনাজাত। বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। আজ মাঠ থাকবে প্রশাসনের জিম্মায়। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিসির পক্ষ থেকে রোহিঙ্গা নির্যাতনের তথ্য সংগ্রহে প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস। যুদ্ধাপরাধের বিচার এড়াতে দল বিলুপ্ত করে রাজনীতিতে ফেরার চিন্তা জামায়াতের। কোনো কৌশলই ফলপ্রসূ হবে না বলছেন আইনজীবীরা।
বঙ্গোপসাগরের চ্যানেলে ডুবোচর থাকায় ঝুঁকি নিয়ে চলছে জাহাজ। দুর্ঘটনা এড়াতে বিকল্প রুট খুঁজছে বিআইডব্লিউটিএ। এবং বাংলা একাডেমি ও প্রেস ক্লাব চত্বরে সোনালী কাবিনের কবি আল মাহমুদের প্রতি শ্রদ্ধা, প্রথম জানাজা সম্পন্ন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।